আমার নাম মীনা আগরওয়াল। আমি ৬২ বছরের একজন অবসরপ্রাপ্ত ব্যাংক ম্যানেজার। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কনট প্লেস শাখায় ৩৬ বছর চাকরি করেছি। আর যেদিন আমি আমার পুত্রবধূ নেহার ভাঙা মোবাইলটি সারানোর জন্য নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, সেদিন আমি জানতে পারলাম যে গত ১৬ মাস ধরে আমি শুধু নিঃস্বই হচ্ছিলাম না, বরং আমার বিরুদ্ধে আমার ঘর, আমার পরিচয়, আমার সারা জীবনের সঞ্চয় আর আমার অস্তিত্ব পর্যন্ত কেড়ে নেওয়ার এক সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছিল। আর সবচেয়ে ভয়াবহ ব্যাপারটি ছিল এই যে ষড়যন্ত্রকারী ছিল সেই মানুষটি যাকে আমি নিজের মেয়ের মতো মনে করতাম। কিন্তু কাহিনী শুরু করার আগে আমি আপনাদের নিজের ব্যাপারে বলে দিই। আমি দ্বারকা সেক্টর ১২তে থাকি। সেক্টর ৯ মেট্রোর একদম কাছে, প্রধান পার্কের সামনের বিল্ডিংটিতে। ৭ বছর আগে আমার স্বামী রাজীব হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। তারপর থেকে আমি আমার ছেলে বিক্রম, পুত্রবধূ নেহা আর ৫ বছরের নাতি আরিয়ানের সাথে থাকতাম। আমার পেনশন মাসে ৫২,০০০ টাকা আসত, সাথে প্রভিডেন্ট ফান্ডের সুদও। আমি আমার পুরো জীবন অঙ্ক আর হিসাবের সাথে কাটিয়েছি, তাই প্রতিটা খরচ আর প্রতিটা লেনদেনের তথ্য আমি আমার একটা ছোট ডায়েরিতে লিখে রাখতাম। আমার পড়ার জন্য চশমা লাগত আর মাঝে মাঝে হাঁটুতে ব্যথা হতো, কিন্তু বাকি সব দিক দিয়ে আমি একদম সুস্থ ছিলাম। এখন আসি সেই দিনের কথায়। আগস্ট মাস ছিল, ১৭ তারিখ মঙ্গলবার। বাইরে এত গুমোট গরম ছিল যে হাওয়াও তপ্ত লাগছিল। সকাল ৮:২৫ বেজেছিল। আমি রান্নাঘরে আরিয়ানের টিফিন তৈরি করছিলাম, পরোটা আর দই, যা ও খুব পছন্দ করত। তখনই নেহা নিজের ঘর থেকে দৌড়ে এলো। ওর মুখে আতঙ্ক পরিষ্কার দেখা যাচ্ছিল। মামিজি, বড় বিপদ হয়ে গিয়েছে। ও নিজের মোবাইলটা আমার সামনে রেখে বলল, দেখুন, এটা চালু হচ্ছে না। আমি চার্জেও লাগিয়েছিলাম, রিস্টার্টও করলাম, কিন্তু কিছু হচ্ছে না। আর আজ আমার ব্যবসার জন্য খুব জরুরি একটা মিটিং আছে। আমাকে সাপ্লায়ারদের সাথে কথা বলতে হবে, পেমেন্ট কনফার্ম করতে হবে। দয়া করে আপনি এটা সেক্টর ১০-এর বাজারের টেক ফিক্সে নিয়ে যান না, ওরা ভালো কাজ করে। আমি ওর চোখের দিকে তাকালাম। হ্যাঁ, ও বেশ বিচলিত লাগছিল, কিন্তু আরও কিছু একটা ছিল, একটা অদ্ভুত অস্থিরতা যা আমি সেই মুহূর্তে বুঝতে পারিনি। ঠিক আছে মা, আমি এখনই নিয়ে যাচ্ছি, আমি বললাম। তুমি মিটিংয়ের জন্য তৈরি হতে থাকো। ও নিজের মেকআপের জিনিসপত্র তুলতে তুলতে দ্রুত বলল, একটা কথা খেয়াল রাখবেন, ওদের বলে দেবেন যেন শুধু স্ক্রিনটা দেখে, বাকি কিছু যেন না খোলে। গোপনীয়তার ব্যাপার তো, গ্রাহকদের ডেটা আছে। সেই সময় আমার কাছে এটা স্বাভাবিক মনে হয়েছিল। এখন ভাবলে মনে হয় ওটা ছিল প্রথম সংকেত যা আমি বুঝতে পারিনি। আমি আমার পার্সটা নিলাম, সেই মজবুত চামড়ার বড় ব্যাগ যাতে অনেক পকেট ছিল, আর নেহার মোবাইলটা ভেতরে রাখলাম। বেরোনোর সময় বিল্ডিংয়ের পার্কিংয়ে শ্যাম চাচার সাথে দেখা হলো, যিনি ওখানে দেখাশোনা করতেন। কোথায় যাচ্ছেন মিনাজি এত সকালে? তিনি জিজ্ঞেস করলেন। এই তো বাজারে যাচ্ছি শ্যাম ভাই, নেহার মোবাইলটা ঠিক করাতে। তিনি হাসলেন। আচ্ছা, আমার ছেলে মনোজও ওখানে টেকফিক্সে কাজ করে, ও ভালো করে দেখে দেবে। এই ছোট কথাটিই ছিল সেই সংযোগ যা আমার পুরো জীবন বদলে দিল। সেক্টর ১০-এর বাজার পায়ে হাঁটা ১০ মিনিটের দূরত্বে ছিল। আমি ধীরে সুস্থে হাঁটতে থাকলাম। গরমে আমার চামড়ার জুতো ভারী লাগছিল। গলির কোনায় নীল বাদামি সাইনবোর্ড লাগানো টেকফিক্স দোকানটা ছিল। ভেতরে ঢুকতেই এসির ঠান্ডা হাওয়া খুব স্বস্তি দিল। কাউন্টারে একটা যুবক বসেছিল, সম্ভবত ২৬-২৭ বছর বয়স হবে, রোগা, ছিপছিপে পরিষ্কার চেহারা, কোম্পানির নীল টি শার্ট পরা। নমস্তে আন্টিজি, ও বলল। আমি মনোজ, আপনি সি ব্লক থেকে এসেছেন তো? আমার বাবা শ্যাম বর্মা আপনাদের বিল্ডিংয়ে পার্কিং দেখেন। হ্যাঁ বাবা, আমি খুশি হয়ে বললাম। তুমি শ্যাম ভাইয়ের ছেলে? তুমি সাইবার সিকিউরিটি ট্রেনিং নিয়েছিলে না? তোমার বাবা খুব গর্ব করে বলতেন। ও একটু লজ্জা পেয়ে বলল, জি হ্যাঁ, এখন এখানে কাজ করি আর মাঝে মাঝে পুলিশকেও সাহায্য করি জালিয়াতির মামলাগুলোতে। আমি নেহার মোবাইলটা বের করে সামনে রাখলাম। এটা দেখো তো বাবা, চালু হচ্ছে না, স্ক্রিনের সমস্যা মনে হচ্ছে। ও মোবাইলটা তুলে নিয়ে বলল, আমি দেখছি। ও প্রথমে চার্জিং পয়েন্ট পরীক্ষা করল, তারপর কিছু বোতাম টিপল। আমাকে চেক করতে হবে, একটু সময় লাগবে। ঠিক আছে, আমি অপেক্ষা করছি বলে আমি দোকানের কোনায় রাখা একটা প্লাস্টিক চেয়ারে বসলাম। মনোজ মোবাইলটাকে একটা যন্ত্রের সাথে জুড়ল। আমি ওকে দেখছিলাম কিভাবে ওর আঙুলগুলো স্ক্রিনের ওপর ঘুরছিল। ও কিছু অ্যাপ্লিকেশন খুলছিল আর চেক করছিল। আর তখনই দেখলাম ওর চেহারা বদলে গেল। প্রথমে ওর ভ্রু কুঁচকে গেল, যেন ও অদ্ভুত কিছু পেয়েছে। তারপর ওর চোখ বড় বড় হয়ে গেল। ও মোবাইলের স্ক্রিনটা নিজের খুব কাছে নিয়ে এলো।
মন দিয়ে কিছু পড়ল আর তারপর আমার দিকে তাকাল। ওর মুখে যে অভিব্যক্তি ছিল তা আমার আজও মনে আছে। বিস্ময়, ধাক্কা আর তারপর এক গভীর দুশ্চিন্তা। আন্টিজি, ও নিচু স্বরে চারপাশে তাকিয়ে বলল, সেই সময় দোকানে আমরা দুজনেই ছিলাম। আপনি কি আমার সাথে ভেতরের কেবিনে 1 মিনিটের জন্য আসতে পারেন? আমার বুকের ধুকপুকি বেড়ে গেল। কি হয়েছে বাবা? মোবাইলে কি বড় কোনো সমস্যা? আন্টিজি, দয়া করে। ওর গলায় একটা জরুরি ভাব ছিল। এখানে নয়, ভেতরে চলুন, আর এই কথাটি যেন এখানেই থাকে। ও উঠে দাঁড়াল। দোকানের দরজায় একটা সাময়িকভাবে বন্ধ বোর্ড ঝোলাল, আর আমাকে ভেতরে একটা ছোট অফিসে নিয়ে গেল। ওখানে একটা টেবিল, 2টো চেয়ার আর দেওয়ালে কিছু সার্টিফিকেট টাঙানো ছিল। ও দরজা বন্ধ করে দিল। এবার আমি সত্যিই ভয় পেয়ে গেলাম। মনোজ মোবাইলটা আমার সামনে রাখল, কিন্তু স্ক্রিন দেখালো না। আগেও আমাকে চেয়ারে বসালো। আন্টিজি, আমি এখন আপনাকে যা বলতে যাচ্ছি তা শুনলে আপনি বড় ধাক্কা খাবেন, কিন্তু আমি আপনাকে সত্যিটা বলছি, কারণ আমি যদি না বলি তবে আপনার সাথে খুব বড় অন্যায় হয়ে যাবে। আমার হাত ঠান্ডা হয়ে আসতে লাগল। বাবা, ব্যাপারটা কি? ও একটা দীর্ঘশ্বাস নিল। আন্টিজি, আপনাকে এখনই আপনার সব ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড বন্ধ করতে হবে। আপনার ব্যাংকে ফোন করুন, আপনার ইউপিআই বন্ধ করুন। আর ও থামল। আর বাড়ি যাবেন না যতক্ষণ না আপনি এই সব কিছু সুরক্ষিত করে ফেলছেন। আমার গলা শুকিয়ে গেল। কি বলছো তুমি? কেন? ও মোবাইলের স্ক্রিনটা আমার দিকে ঘোরালো, আর যা দেখলাম সেই মুহূর্তে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। স্ক্রিনে একটা ফোল্ডার খোলা ছিল, যার নাম ছিল ডকুমেন্ট ব্যাকআপ, কিন্তু ওর ভেতরে যা ছিল তা কোনো সাধারণ ব্যাকআপ ছিল না। আমার সামনে ছিল আমার 3টে ডেবিট কার্ডের হাই কোয়ালিটি ছবি। সামনের আর পেছনের দিক থেকে সিভিভি নম্বর পরিষ্কার দেখা যাচ্ছিল। আমার আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আমার ব্যাংকের পাসবইয়ের প্রতিটা পাতার ছবি, আমার সম্পত্তির কাগজ, পিতাম্বরার বাড়ির দলিলের প্রতিটা পাতার ছবি তোলা হয়েছিল। আর তারপর ভিডিও। একটা ভিডিওতে আমি এটিএম মেশিনে দাঁড়িয়েছিলাম আর পিন দিচ্ছিলাম। ক্যামেরার অ্যাঙ্গেল এমন ছিল যে পরিষ্কার দেখা যাচ্ছিল কেউ ইচ্ছা করে আমাকে রেকর্ড করেছিল। ব্যাকগ্রাউন্ডে নেহার গলা শোনা যাচ্ছিল, মামিজি, আস্তে আস্তে বোতাম টিপুন, পরিষ্কার করে টিপুন। হ্যাঁ, এইভাবে। আমার মাথা ঘুরতে লাগল। মনোজ স্ক্রোল করল, আরও ছবি আর ভিডিও এলো। কিছু সাদা কাগজের উপর আমার সই জাল করার প্র্যাকটিস করা পতা ছিল, যেন কেউ আমার সই নকল করা শিখছিল। আন্টিজি, মনোজ ধীরে ধীরে বলল, এইসব কি? আপনি কি জানেন? আমি কিছু বলতে পারলাম না। আমার আওয়াজ গলায় আটকে গিয়েছিল। ও আরও কিছু অ্যাপ খুলল। দেখুন, এই মোবাইলে এমন কিছু অ্যাপ্লিকেশন আছে যা সাধারণ নয়। এই দেখুন, স্ক্রিন মিরর প্রো। এতে অন্য কেউ নিজের মোবাইলে আপনার স্ক্রিন দেখতে পারে। এই যে কল রেকর্ডার প্লাস, এটা প্রতিটা কথা রেকর্ড করে। আর এটা হলো ওটিপি ফরওয়ার্ডার অ্যাপ। আন্টিজি, আপনি কি কখনো নিজের মোবাইলে কোনো নতুন অ্যাপ ইনস্টল করিয়েছিলেন? কোনো সিকিউরিটি আপডেট বা ব্যাংকিং সুরক্ষা অ্যাপ? আমার মাথায় বিদ্যুৎ চমকানোর মতো মনে পড়ল। 6 মাস আগে নেহা বলেছিল, মামিজি, ইদানিং খুব জালিয়াতি হচ্ছে। আমি আপনার মোবাইলে একটা সুরক্ষা অ্যাপ লাগিয়ে দিচ্ছি, সব ওটিপি সুরক্ষিত থাকবে। আর আমি বিশ্বাস করে ওকে মোবাইলটা দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আমার গলা থেকে ফিসফিসানি বেরোল। নেহা 6 মাস আগে। মনোজ বুঝে মাথা নাড়ল। আন্টিজি, আমি আগেও এমন ঘটনা দেখেছি, পরিবারের সদস্যদের দ্বারা সাইবার জালিয়াতি। এই মোবাইলটার ভেতরে যে প্রমাণ আছে তা বলছে যে কেউ আপনার আর্থিক পরিচয় চুরির চেষ্টা করছে, বা হয়তো ইতিমধ্যেই চুরি করে ফেলেছে। আমি কাঁপছিলাম। আমার আমার পুত্রবধূ? আন্টিজি, আমি জানি না মোবাইলটা কার, কিন্তু আমি বলতে পারি যে এই মোবাইলের মালিক এই সবকিছু উদ্দেশ্যপ্রণোদিতভাবে জোগাড় করেছে। আর দেখুন, ও হোয়াটসঅ্যাপ খুলল। জনৈক অ্যাডভোকেট মালহোত্রার সাথে চ্যাট ছিল। আমি মেসেজগুলো পড়লাম আর আমার রক্ত হিম হয়ে গেল। পাওয়ার অফ অ্যাটর্নি কিভাবে বানাবো যদিও মানসিকভাবে অসুস্থ হয়? ডিমেনশিয়ার মেডিকেল রিপোর্ট লাগবে? সম্পত্তি ট্রান্সফারে কত সময় লাগবে? এমন কোনো উপায় আছে যা দ্রুত হবে? আমার চোখে জল চলে এলো। আমার হাত এতটাই কাঁপছিল যে আমি মোবাইলটা ধরতে পারছিলাম না। মনোজ টিস্যুর একটা বাক্স আমার দিকে এগিয়ে দিল। আন্টিজি, আপনি শক্ত হন। আপনাকে এখন কাঁদলে চলবে না, পদক্ষেপ নিতে হবে। প্রথমে আমি এই সব ছবি আর প্রমাণ আমার মোবাইলে পাঠিয়ে দিচ্ছি। একটা পেনড্রাইভেও কপি করে দিচ্ছি। এটা আপনার কাছে প্রমাণ থাকা উচিত। দ্বিতীয়ত, আপনি এখনই নিজের ব্যাংকে ফোন করুন আর চেক করুন আপনার অ্যাকাউন্টে কোনো বেআইনি লেনদেন হয়েছে কিনা। ও নিজের মোবাইল বের করে দ্রুত কাজ করতে লাগল। আমি সেখানেই চেয়ারে বসে থাকলাম, স্তব্ধ, বিধ্বস্ত। 10 মিনিটে মনোজ সব নথিপত্র তৈরি করে নিল। ও একটা ছোট্ট পেনড্রাইভ আমাকে দিল। এটা সাবধানে রাখুন, কাউকে বলবেন না। আর এখন ব্যাংকে ফোন করুন। আমার কাঁপা কাঁপা হাতে আমি নিজের মোবাইল বের করলাম।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কাস্টমার কেয়ার নম্বর লাগালাম। অপেক্ষা করার সময় মনোজ আমাকে এক গ্লাস জল দিল। সুপ্রভাত পিএনবি কাস্টমার কেয়ার, আমি প্রিয়া বলছি। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমার গলা জড়িয়ে যাচ্ছিল। আমার নাম মিনা আগারওয়াল। অ্যাকাউন্ট নাম্বার? আমি আমার অ্যাকাউন্ট নম্বর জানালাম। আমাকে আমার অ্যাকাউন্টের সাম্প্রতিক লেনদেন চেক করতে হবে। জি, অবশ্যই। দয়া করে আপনার জন্ম তারিখ আর রেজিস্টার্ড মোবাইল নম্বর ভেরিফাই করুন। আমি ভেরিফাই করলাম। ধন্যবাদ। আপনি কতদিনের লেনদেন দেখতে চান? গত 2 বছরের। জি, এটা তো অনেক দীর্ঘ সময়। আমি আপনাকে শেষ কিছু বড় লেনদেন বলতে পারি। বিস্তারিত বিবরণ ইমেলে পাঠিয়ে দেব। হ্যাঁ, ঠিক আছে, বলুন। জি, আপনার শেষ লেনদেন ছিল গতকাল 16 আগস্ট, 48,500 টাকা তোলা হয়েছে। তার আগে 14 আগস্ট 49,000 টাকা তোলা হয়েছে। 11 আগস্ট 48,500 টাকা। আমার কানে ভূঁ ভূঁ শব্দ হতে লাগল। থামুন। এইসব লেনদেন কবে থেকে হচ্ছে? কিবোর্ডের আওয়াজ এলো। জি, আমি প্যাটার্ন দেখছি। গত 16 মাসে প্রতি 2-3 দিনে 48,000 থেকে 49,000 টাকার মধ্যে অ্যামাউন্ট তোলা হয়েছে। মোট কয়েক সেকেন্ডের বিরতি। মোট 437টি লেনদেন, সর্বমোট 21,47,000 টাকা। আমি চেয়ার থেকে পড়ে যাচ্ছিলাম। মনোজ আমাকে সামলাল। 21,47,000 টাকা? আমার পুরো সঞ্চয়, আমার সারা জীবনের আয়, আমার স্বামীর ফিক্সড ডিপোজিটের টাকা, যা আমি খুব ভেবেচিন্তে ইনভেস্ট করেছিলাম, সব শেষ। ম্যাম, আপনি কি শুনতে পাচ্ছেন? মোবাইলে আওয়াজ এলো। হ্যাঁ, এই লেনদেন কে করেছে? কিভাবে হয়েছে? জি, সব লেনদেন অনলাইন হয়েছে, ইউপিআই আর ডেবিট কার্ডের মাধ্যমে। ওটিপিও ভেরিফাই হয়েছে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে। কিন্তু আমি তো কোনো ওটিপি পাইনি। আমি কোনো লেনদেন করিনি। ম্যাম, এটা গুরুতর বিষয়। আপনাকে এখনই ফ্রড কমপ্লেন্ট রেজিস্টার করতে হবে, আর দয়া করে আপনার সব কার্ড বন্ধ করে দিন। পরবর্তী 20 মিনিটে আমি আমার 3টে ডেবিট কার্ড বন্ধ করলাম, ইউপিআই পরিষেবা বাতিল করলাম, আর ক্রেডিট কার্ডও বন্ধ করালাম। প্রতিটা মিনিটে আমার ভেতরে একটা নতুন সত্য ফুটে উঠছিল। আমার নিজের পুত্রবধূ, যাকে আমি মেয়ের মতো মনে করেছিলাম, যার কাপড়ের ব্যবসার জন্য আমি নিজের সঞ্চয় থেকে ঋণ দিয়েছিলাম, যার সন্তানকে আমি নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম, ও আমাকে তিলে তিলে ধ্বংস করছিল, সুশৃঙ্খলভাবে, ধৈর্য নিয়ে 16 মাস ধরে। মনোজ আমাকে টেকফিক্স থেকে বাইরে নিয়ে এলো। আন্টিজি, আপনি এখন বাড়ি যাবেন না। আগে একজন ভালো উকিলের সাথে দেখা করুন আর পুলিশকে খবর দিন। প্রমাণ আমাদের কাছে আছে, কিন্তু একটা সঠিক কৌশল দরকার। আমি রাস্তার উপর বাড়িয়েছিলাম আগস্টের তপ্ত রোদে, কিন্তু আমার শীত করছিল। চারপাশ দিয়ে মানুষ যাচ্ছিল, সাধারণ জীবন কাটাচ্ছিল, আর আমার পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। তখনই আমার একটা নাম মনে পড়ল, অ্যাডভোকেট অনিল কাপুর। তিনি আমার কনট প্লেস শাখায় আসতেন। অবসরপ্রাপ্ত জাজ ছিলেন। সবসময় বলতেন, মিনাজি, কোনো বিপদ হলে জানাবেন। বিপদ এসে গিয়েছিল, সবচেয়ে বড় বিপদ। আমি কাছের একটা ক্যাফে কফি ডেতে গেলাম। এসির ভেতরে বসে নিজের মোবাইল বের করলাম। অনিলজির নম্বর আমার কন্ট্যাক্ট লিস্টে ছিল। তিনি তার ব্যাংকের কাজের জন্য সবসময় আমার সাথে পার্সোনাল দেখা করতেন। আমি কল করলাম। তিনি তৃতীয় রিংয়ে তুললেন। নমস্তে মিনাজি, কেমন আছেন আপনি? অনেকদিন পর ফোন করলেন। আমার গলা ভেঙে এলো। অনিলজি, আমার আপনার সাহায্য দরকার। খুব বড় বিপদে পড়েছি। তার স্বর সাথে সাথে গম্ভীর হয়ে গেল। কি হয়েছে? আপনি কোথায় আছেন? সুরক্ষিত তো? আমি দ্বারকা সেক্টর 10-এ আছি, ক্যাফে কফি ডেপে। অনিলজি, আমার পুত্রবধূ ও আমার 21 লাখ টাকা চুরি করেছে। আমার আইডেন্টিটি চুরি করেছে। আরও ও আমাকে মানসিকভাবে অসুস্থ প্রমাণ করে আমার সম্পত্তি দখল করার পরিকল্পনা করছে। ওপাশে নীরবতা। তারপর, আমি এক্ষুনি আসছি, 30 মিনিটে পৌঁছে যাব। কিছু করবেন না, কোথাও যাবেন না, কারো সাথে কোনো কথা বলবেন না, ওখানেই বসে থাকুন। আমি কফি অর্ডার করলাম। আমার হাত তখনও কাঁপছিল। আমি পেনড্রাইভটা আমার পার্সের সবচেয়ে ভেতরের পকেটে লুকিয়ে রাখলাম। আর তখনই আমার মোবাইল বেজে উঠল। কলার আইডি নেহা। আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আমি কি তুলব নাকি এড়িয়ে যাব? আমি ফোনটা ধরলাম আর নিজের গলা স্বাভাবিক রাখার চেষ্টা করলাম। হ্যাঁ মা। মামিজি, আপনি কোথায়? মোবাইল কি ঠিক হয়ে গিয়েছে? আমার ওটা এক্ষুনি চাই। কাস্টমাররা আমার ল্যান্ডলাইনে ফোন করছে। আমার মাথা দ্রুত কাজ করল। আমি যদি সত্যিটা বলে দিই, তবে ও প্রমাণ নষ্ট করে দিতে পারে। আমি মিথ্যে বললাম। হ্যাঁ মা, টেকনিশিয়ান দেখছে। একটু জটিল সমস্যা আছে। সন্ধে হয়ে যাবে তৈরি হতে। তুমি ল্যান্ডলাইন দিয়েই কাজ চালিয়ে নাও। আরে, কিন্তু আমার এক্ষুনি দরকার। আপনি জলদি নিয়ে আসুন না।
মা, আমি চেষ্টা করছি, তুমি টেনশন করো না, রাখছি। আমি ফোন কেটে দিলাম। আমার হাতে ঘাম জমছিল। কিভাবে আমি এত বছর বুঝতে পারিনি। ও সবসময় এত ভালো, এত যত্নশীল সেজে থাকত। মামিজি, আপনি বিশ্রাম নিন, আমি রান্না করে দিচ্ছি। মামিজি, আপনার মোবাইলটা আমি আপডেট করে দিচ্ছি সুরক্ষার জন্য। মামিজি, ব্যাংকে যাবেন? আমি সাথে চলছি। ভিড়ে যদি কোনো সাহায্য লাগে। প্রতিবার ও আমাকে আরও গভীর জালে জড়িয়ে ফেলছিল। আধ ঘণ্টা পর অনিলজি এলেন। তার সাথে একটা যুবক ছিল, ল্যাপটপের ব্যাগ হাতে। মিনাজি, ইনি আমার সহযোগী ডক্টর রমেশ খান্না, সাইবার ফরেন্সিক বিশেষজ্ঞ, দিল্লি পুলিশের সাথে কাজ করেন। আমরা তিনজন কোণার একটা টেবিলে বসলাম। আমি পুরো কাহিনী শোনালাম, পেন ড্রাইভ দিলাম, মনোজের নম্বর দিলাম, ব্যাংকের লেনদেনের সারসংক্ষেপ বললাম। রমেশজি ল্যাপটপ খুললেন, পেন ড্রাইভ কানেক্ট করলেন আর প্রমাণগুলো দেখতে থাকলেন। প্রতিটা ছবি, ভিডিও, চ্যাট মেসেজ। অনিলজির মুখ গম্ভীর হয়ে গেল। মিনাজি, এটা অত্যন্ত গুরুতর অপরাধ। এটা সাধারণ চুরি নয়, এটা আইডেন্টিটি থেফট, ফিনান্সিয়াল ফ্রড, জালিয়াতি আর ক্রিমিনাল কনস্পিরেসি। আর যদিও আপনাকে মানসিকভাবে অযোগ্য ঘোষণা করার চেষ্টা করছে, তবে এটা জ্যেষ্ঠ নাগরিকদের ওপর মানসিক নির্যাতন ও প্রতারণার পর্যায়ে পড়ে। অনিলজি, আমি আমি এখন কি করব? তিনি আমার হাত ধরলেন। প্রথমবার সেই দিন আমার মনে হলো যে আমি একা নই। আপনি এখন কিছু করবেন না। আমরা রণকৌশল বানাবো, প্রমাণ জোগাড় করব, একটা মজবুত কেস তৈরি করব, আর তারপর আমরা ওকে আইনের সামনে আনব। কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে, আর সবচেয়ে জরুরি, আপনাকে স্বাভাবিক ব্যবহার করতে হবে। বাড়ি যান, যেন কিছুই হয়নি। ওর যেন বিন্দুমাত্র সন্দেহ না হয় যে আপনি জেনে গিয়েছেন। কিন্তু সেই মোবাইলের ব্যাপারে বলে দেবেন যে দোকানে পার্টস অর্ডার করতে হয়েছে, 2-3 দিন লাগবে। এতে আমরা সময় পাব প্রমাণগুলো ঠিকমতো নথিবদ্ধ করার। সন্ধে যখন আমি বাড়ি পৌঁছলাম, নেহা দরজাতেই অপেক্ষা করছিল। মামিজি, মোবাইল কোথায়? আমি মুখস্থ করা সংলাপ বললাম। মা, স্ক্রিন তো ঠিক আছে, কিন্তু ভেতরের কিছু পার্টস নষ্ট হয়ে গিয়েছে, ওগুলো অর্ডার করতে হবে, 2-3 দিন সময় লাগবে। ওর মুখে যে ভাব ফুটে উঠল, হতাশা, অস্থিরতা, হিসেবি মনোভাব, সেগুলো এখন আমার কাছে পরিষ্কার ধরা দিচ্ছিল। আগে আমি এগুলো খেয়াল করতাম না। 3 দিন? কিন্তু আমার তো এখনই লাগবে। মা, আমি কি করব? পার্টস আসতে সময় লাগে। তুমি বরং আমার মোবাইলটা সাময়িকভাবে ব্যবহার করো। না, ও খুব দ্রুত বলল। না মামিজি, আপনার মোবাইলটা পুরনো, আমার অ্যাপগুলো চলবে না। আমি ল্যাপটপ দিয়েই কাজ চালিয়ে নেব। ঠিক আছে। ও ভেতরে চলে গেল। আমি রান্নাঘরে গিয়ে চা বানাতে লাগলাম। আমার হাত তখনও কাঁপছিল, কিন্তু আমাকে শক্ত হতে হবে। বিক্রম অফিস থেকে এলো, আমার ছেলে। 30 বছর আমি ওকে বড় করেছি। আমার আর রাজীবের অনেক স্বপ্ন ছিল ওকে নিয়ে। আজও ইনফোসিসে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ভালো বেতন, ভালো মানুষ, কিন্তু অন্ধবিশ্বাসী। মাম্মা, সব ঠিক আছে তো? আপনাকে ক্লান্ত লাগছে। আমি হাসলাম, নকল হাসি। হ্যাঁ বাবা, গরমে একটু মাথা ঘুরছিল, এখন ঠিক আছি। সেই রাতে আমি ঘুমোতে পারলাম না। বারবার সেই দৃশ্যগুলো চোখে ভাসছিল। আমার কার্ডের ছবি, আমার সই জাল করার প্র্যাকটিস, সেই হোয়াটসঅ্যাপ মেসেজ। বুড়িটা এখনও ভাবে যে আমি খুব সেবা করি। আমি বুড়ি ছিলাম, ৬২ বছর বয়স ছিল আমার, কিন্তু আমি বোকা ছিলাম না। পরের দিন সকালে অনিলজি ফোন করলেন। মিনাজি, আমি কিছু লোকের সাথে যোগাযোগ করছি। আপনার এক বান্ধবী ছিলেন না, কবিতা? ওর ছেলে ব্যাংকিং সেক্টরে আছে বা? হ্যাঁ, কবিতা মেহতা। ওর ছেলে রোহিত এইচডিএফসি ব্যাংকের ফ্রড ডিপার্টমেন্টের ডেপুটি ম্যানেজার। একদম ঠিক। ওনার সাথে ইনফর্মালি দেখা করুন। আমাদের ওই লেনদেনগুলোর একটা ফরেন্সিক বিশ্লেষণ দরকার। আমি সেদিনই কবিতার বাড়ি গেলাম। ও আমাদের বিল্ডিংয়েরই 2 তলার নিচে থাকত। রিটায়ার্ড টিচার। মিনা, কতদিন পর এলি? চা খাবি তো? আমরা বসলাম। ছোটখাটো কথার পর আমি সাবধানে কথা শুরু করলাম। কবিতা, আমার তোমার সাহায্য দরকার। তোমার ছেলে রোহিত ব্যাংকিং ফ্রড নিয়ে কাজ করে না? হ্যাঁ, কেন, কি হয়েছে? আমি ওকে সব বললাম। ও স্তম্ভিত হয়ে গেল। মিনা, তুই পুলিশকে জানিয়েছিস? উকিলের সাথে কেস বানাচ্ছি, কিন্তু আমার টেকনিক্যাল প্রমাণ দরকার। রোহিত কি ইনফর্মালি সাহায্য করতে পারে? কবিতার সাথে সাথে ফোন তুলল। রোহিত, বাবা, তুই আজ সন্ধ্যায় একটু বাড়ি আসতে পারবি? মিনা আন্টির সাথে দেখা করতে হবে, খুব জরুরি। সেদিন সন্ধ্যায় রোহিত এলো। বুদ্ধিমান যুবক, বছর 30 বয়স।
আমি ওকে আমার ব্যাংকের ডিটেলস আর ট্রানজ্যাকশন হিস্ট্রি দিলাম। আন্টি, এই প্যাটার্ন দেখে আমার নিশ্চিত মনে হচ্ছে এটা প্রফেশনাল জালিয়াতি। প্রতিটা লেনদেন 50,000-এর নিচে রাখা হয়েছে ইচ্ছা করে, কারণ 50,000 বা তার বেশি লেনদেনের ক্ষেত্রে ব্যাংককে আলাদা রিপোর্ট করতে হয়। আর এই ওটিপি ফরওয়ার্ডিং একটা শক্তিশালী ম্যালওয়্যার। আপনি কি চান আমি ডিটেল অ্যানালিসিস করি? আন্টি, অফিসিয়ালি নয়, কিন্তু আমি আমার সোর্স ব্যবহার করে চেষ্টা করব। 2-3 দিন সময় দিন। পরের 3 দিন আমি রোবটের মতো বাড়িতে থাকলাম। স্বাভাবিক অভিনয় করা, নাস্তা বানানো, আরিয়ানকে স্কুলে পাঠানো, নেহার সাথে কথা বলা, যেন কিছুই হয়নি। না, আমি সব নিরীক্ষণ করছিলাম। আমি লক্ষ্য করলাম যে নেহা তার ল্যাপটপে অনেক বেশি সময় কাটাতে শুরু করেছে। মোবাইল না থাকায় সে ছটফট করছিল। ও দুবার আমাকে জিজ্ঞেসও করল, মামিজি, মোবাইলের কি হলো? আর যখন আমি বললাম যে পার্টস এখনও আসেনি, তখন ওর মুখে হতাশা পরিষ্কার দেখা যাচ্ছিল। আমি এটাও দেখলাম যে কিছু চিঠিপত্র এসেছে। আইসিআইসিআই ব্যাংকের একটা ফিক্সড ডিপোজিট ম্যাচুরিটির চিঠি ও খুব দ্রুত লুকিয়ে ফেলল, কিন্তু আমি দেখে ফেলেছিলাম। আমার নামে তো আইসিআইসিআই ব্যাংকে কোনো ফিক্সড ডিপোজিট নেই, তাহলে এটা কার? বিক্রম অফিস থেকে এলো, আমার ছেলে। 30 বছর আমি ওকে বড় করেছি। আমার আর রাজীবের অনেক স্বপ্ন ছিল ওকে নিয়ে। আজও ইনফোসিসে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ভালো বেতন, ভালো মানুষ, কিন্তু অন্ধবিশ্বাসী। মাম্মা, সব ঠিক আছে তো? আপনাকে ক্লান্ত লাগছে। আমি হাসলাম, নকল হাসি। হ্যাঁ বাবা, গরমে একটু মাথা ঘুরছিল, এখন ঠিক আছি। সেই রাতে আমি ঘুমোতে পারলাম না। বারবার সেই দৃশ্যগুলো চোখে ভাসছিল। আমার কার্ডের ছবি, আমার সই জাল করার প্র্যাকটিস, সেই হোয়াটসঅ্যাপ মেসেজ। বুড়িটা এখনও ভাবে যে আমি খুব সেবা করি। আমি বুড়ি ছিলাম, ৬২ বছর বয়স ছিল আমার, কিন্তু আমি বোকা ছিলাম না। পরের সপ্তাহে অনিলজি একটা বৈঠকের ব্যবস্থা করলেন। সেখানে ছিলেন অনিলজি, রমেশজি আর অন্য একজন ব্যক্তি, সম্পত্তি উপদেষ্টা দীনেশ শর্মা। অনিলজি বললেন, মিনাজি, ইনি দীনেশজি, জনকপুরীতে ওর অফিস আছে। নেহা কয়েক মাস আগে ওর কাছে গিয়েছিল। দীনেশজি মাথা নিচু করে বললেন, মিনাজি, আমার খুব অপরাধ বোধ হচ্ছে যে আমি আগে রিপোর্ট করিনি, কিন্তু সেই সময় আমার মনে হয়েছিল কিছু একটা ভুল হচ্ছে। কি হয়েছিল? আমি জিজ্ঞেস করলাম। 3 মাস আগে আপনার পুত্রবধূ আমার অফিসে এসেছিল, বলেছিল যে ওর শাশুড়ির অর্থাৎ আপনার ডিমেনশিয়া হচ্ছে, আপনি স্মৃতি হারাচ্ছেন, আর তাই দ্রুত সম্পত্তি হস্তান্তর করতে হবে। আপনার পুরোপুরি অযোগ্য হওয়ার আগেই ও এটা করতে চেয়েছিল। ও আমাকে কিছু মেডিকেল রিপোর্টও দেখিয়েছিল, ডক্টর ভরত সিনহার। সেই রিপোর্টে লেখা ছিল যে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। আমার হাতের মুষ্টি শক্ত হয়ে গেল। দীনেশজি বলে চললেন। আমি বললাম, এর জন্য আইনি প্রক্রিয়া আছে। ও জিজ্ঞেস করল, কোনো ব্যাকডেট দেওয়া সম্ভব কিনা। তখন আমার সন্দেহ হলো, আর আমি মানা করে দিলাম। ও খুব রেগে বেরিয়ে গিয়েছিল। এই মেডিকেল রিপোর্ট নিয়ে রমেশজি বললেন, আমি ভেরিফাই করেছি, ডক্টর ভরত সিনহা একজন আসল ডাক্তার, কিন্তু তিনি জানিয়েছেন যে তিনি আপনাকে কোনোদিন পরীক্ষাই করেননি। এই রিপোর্ট জাল, আর সইগুলোও নকল। নকল মেডিকেল রিপোর্ট, জাল সই, সম্পত্তি জালিয়াতির চেষ্টা, তালিকাটা ক্রমশ বড় হচ্ছিল। অনিলজি বললেন, মিনাজি, আমাদের বাড়িতে আরও প্রমাণ দরকার। আপনি কি সন্দেহজনক কিছু দেখেছেন? আমি বললাম, হ্যাঁ, ওর ঘরে কিছু কাগজপত্র আছে, আর ওর ল্যাপটপ। কিন্তু আমি কিভাবে? অনিলজি বললেন, আপনাকে গোয়েন্দা হতে হবে না, কিন্তু যদি স্বাভাবিকভাবে কিছু চোখে পড়ে তবে ছবি তুলে নেবেন। পরের সপ্তাহে একদিন দুপুরে নেহা ওর কিছু বান্ধবীর সাথে কিটি পার্টিতে বাইরে গেল। বিক্রম অফিসে ছিল, আরিয়ান স্কুলে। আমি বাড়িতে একা ছিলাম। আমার বুক ধরভর করছিল। আমি নেহার ঘরে গেলাম। এটা করতে আমার খুব খারাপ লাগছিল, কারণ আমি কারো ব্যক্তিগত বিষয়ে নাক গলাই না, কিন্তু পরিস্থিতি আলাদা ছিল। আমি ওর পড়ার টেবিলে ড্রয়ার খুললাম। ওখানে ফাইল ছিল, ব্যাংক স্টেটমেন্ট, কিন্তু ওগুলো আমার ব্যাংকের বিবরণ ছিল না। আইসিআইসিআই ব্যাংক, অ্যাকাউন্ট হোল্ডার নেহা গুপ্তা, ব্যালেন্স 14,83,000 টাকা। আমার হাত কাঁপছিল। আমি নিজের মোবাইল দিয়ে প্রতিটা পাতার ছবি তুললাম। আর তারপর পেলাম আরও একটা ফাইল, সম্পত্তি দলিল পিতাম্পুরা। ওগুলো আমার বাড়ির কাগজের কপি ছিল, আর সাথে ছিল একটা পাওয়ার অফ অ্যাটর্নির খসড়া। তাতে লেখা ছিল যে আমি বিক্রম আগরওয়ালকে পূর্ণ নিয়ন্ত্রণ দিচ্ছি, আর নিচে আমার সই ছিল। কিন্তু এই সই আমি কোনোদিন করিনি, ওটা জাল ছিল। হঠাৎ নিচে দরজার আওয়াজ হলো। নেহা ফিরে এসেছে। কিটি পার্টি তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে। আমি ঝটপট ফাইলটা ভেতরে রেখে ড্রয়ার বন্ধ করলাম আর দ্রুত বেরিয়ে এলাম।
বাথরুমে যাওয়ার বাহানা করে আমি নিচে নামলাম। মামিজি, আপনি উপরে কি করছিলেন? আমার হৃৎস্পন্দন যেন থেমে গেল। এই তো মা, জানলাটা বন্ধ করছিলাম, হাওয়া দিচ্ছিল খুব। ওর চোখ সরু হয়ে গেল। মনে হলো ও সন্দেহ করেছে কিন্তু কিছু বলল না। সেই রাতে আমি অনিলজিকে ছবিগুলো পাঠালাম। ওর জবাব এলো, একেবারে ঠিক আছে, এবার আমাদের কাছে সব প্রমাণ আছে, এবার আমরা মুখোমুখি হওয়ার পরিকল্পনা করব। কিন্তু সেই মুখোমুখি হওয়ার আগে আরও ভয়ানক কিছু ঘটার ছিল। পরের দিন সকালে নেহা আমাকে চা দিল। মামিজি, আপনার প্রিয় চা, আমি বেশি করে এলাচ দিয়েছি। আমি চা খেলাম, স্বাদটা একটু অদ্ভুত লাগলো, কিন্তু কিছু বললাম না। 1 ঘন্টা পর আমার মাথা ঘুরতে লাগলো, খুব ঘুম পেতে লাগলো। আমি সোফায় বসেছিলাম আর আমার চোখ বুজে আসছিল। তখনই কলিং বেল বাজল। নেহা দরজা খুলল। নমস্তে মিসেস আগারওয়াল, আমি ডক্টর অনিতা রাও। নেহা ডেকেছিল, বলল যে আপনি একটু অসুস্থ বোধ করছেন। আমার ঘুমন্ত চোখে আমি দেখলাম নেহার সাথে একজন মহিলা ডাক্তার। মামিজি, ডক্টর অনিতা আমার বান্ধবী, ভাবলাম আপনার একটা ফ্রি চেক আপ করিয়ে নিই। ডক্টর অনিতা বসে কিছু সাধারণ প্রশ্ন করলেন। মিসেস আগারওয়াল, আজ কি বার? আমি মাথা খাটিয়ে বললাম, বুধবার। তিনি বললেন, আজ তো বৃহস্পতিবার। ঠিক আছে, আজ সকালের নাস্তায় কি খেয়েছেন? আমি বললাম, মনে নেই। নেহা মাঝখান থেকে বলে উঠল, দেখুন ডাক্তার, রোজ এমনটাই হয়, স্মৃতিশক্তির সমস্যা, মাঝে মধ্যে গ্যাস অফ করে দেয়, কখনো আরিয়ানের স্কুলের নাম ভুলে যায়। ডক্টর অনিতা নোট নিলেন। মিসেস আগারওয়াল, এই লক্ষণগুলো চিন্তাজনক। আপনি কটা ওষুধ খান? আমি বললাম, এই তো সুগারের ওষুধ সকালে। কিন্তু সত্যিটা ছিল এই যে সেই সকালে আমি কোনো ওষুধই খাইনি, কারণ আমার সুগারই নেই। আমার মনে হলো কিছু একটা খুব ভুল হচ্ছে। এই চেক আপ একটা ফন্দি ছিল। আমি নিজেকে একটু ঝাড়া দিলাম। ডাক্তার, আসলে আমি ঠিক আছি, একটু ক্লান্ত ছিলাম, আসার জন্য ধন্যবাদ। ডক্টর অনিতা কিছুটা বিভ্রান্ত মনে হলেও বেরিয়ে গেলেন। দরজা বন্ধ হতেই আমি চায়ের কাপটা তুলে নিলাম। নিচে সামান্য চা বাকি ছিল। আমি চুপি চুপি ওটা একটা ছোট বোতলে ভরে আলমারিতে লুকিয়ে রাখলাম। কয়েকদিন পর আমি সেই চায়ের নমুনা ল্যাবে নিয়ে গেলাম। রিপোর্ট এলো তাতে জোলপিড্যাম ছিল, যা এক ধরনের ঘুমের ওষুধ। নেহা আমার চায়ে ঘুমের ওষুধ মেশাচ্ছিল যাতে আমি সবসময় ঝিমিয়ে থাকি আর লোকে ভাবে আমার স্মৃতিভ্রংশ বা ডিমেনশিয়া হচ্ছে। এটা শুধু আর্থিক জালিয়াতি ছিল না, এটা ছিল এক সুপরিকল্পিত মানসিক অত্যাচার। আমি এই রিপোর্টও অনিলজিকে দিলাম। ওর মুখ গম্ভীর হয়ে গেল। মিনাজি, এবার এটা বিষ প্রয়োগের চেষ্টার মামলা হয়ে দাঁড়িয়েছে, এটা অত্যন্ত অপরাধমূলক, আমরা আর অপেক্ষা করতে পারব না। অনিলজি একটা পারিবারিক মীমাংসা বৈঠকের আয়োজন করলেন। অফিসিয়ালি এই মিটিংটা ডাকা হয়েছিল আমার দেখভালের বিষয়ে আলোচনার জন্য। জায়গা ছিল অনিলজির অফিস, সময় শুক্রবার বিকেল 5টা। সেখানে উপস্থিত ছিলেন আমি, বিক্রম, নেহা, নেহার বাবা মা, সুরেশ ও পুষ্পা গুপ্তা, মনোজ, টেকফেক্স, রোহিত, ব্যাংক অফিসার, দীনেশ শর্মা, সম্পত্তি উপদেষ্টা, ইন্সপেক্টর প্রিয়া সাক্সেনা আর ডক্টর রমেশ খান্না। মিটিংটা ভিডিও রেকর্ডিং করা হবে জানানো হয়েছিল। নেহাকে বলা হয়েছিল এটা আমার দেখাশোনা নিয়ে একটা ঘরোয়া আলোচনা। সেই দিন আমি খুব ভালো করে তৈরি হলাম, সাধারণ সুতির শাড়ি আর খুব সামান্য গয়না। আমার হাত কাঁপছিল, কিন্তু মন ছিল পরিষ্কার। বিক্রমকে আমি আগেই সব বলে দিয়েছিলাম, পেনড্রাইভ, ব্যাংক স্টেটমেন্ট, সম্পত্তি জালিয়াতির কাগজ আর ওষুধের রিপোর্ট। যখন ও দেখল ওর স্ত্রী আমার কার্ডের ছবি তুলছে আর হোয়াটসঅ্যাপে আমাকে বুড়ি লিখে মেসেজ করছে, তখন ওর মুখ সাদা হয়ে গেল। মাম্মা, ওর গলা ভেঙে এলো। আমি এত অন্ধ কিভাবে ছিলাম? আমি বললাম, বাবা, ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়, আর তোমার স্ত্রী খুব চালাক। আমরা অনিলজির অফিসে পৌঁছলাম। বড় একটা কনফারেন্স রুমে লম্বা টেবিলের ওপর সব প্রমাণ সাজানো ছিল। নেহা ওর বাবা মায়ের সাথে খুব আত্মবিশ্বাসী হাসি নিয়ে ঢুকল। নমস্তে অনিলজি, নমস্তে মামিজি। কিন্তু টেবিলে রাখা কাগজপত্র আর ল্যাপটপের স্ক্রিনশট দেখেই ওর মুখ ফ্যাকাশে হয়ে গেল। এইসব কি? ওর গলায় প্রথমবার ভয়ের আভাস পেলাম। অনিলজি শান্ত কিন্তু দৃঢ় স্বরে বললেন, মিসেস নেহা আগরওয়াল, আজ এই বৈঠক ডাকা হয়েছে কারণ আপনার ওপর গুরুতর অভিযোগ আছে। আর্থিক জালিয়াতি, আইডেন্টিটি চুরি, জাল সই করা, বিষ প্রয়োগের চেষ্টা আর বেআইনিভাবে সম্পত্তি দখল।
আজ আপনাকে একটা সুযোগ দেওয়া হচ্ছে আপনার দিকটা বলার জন্য। নেহা হাসার চেষ্টা করে বলল, কি মস্করা করছেন এইসব? ইন্সপেক্টর প্রিয়া সাক্সেনা তখন নিজের ব্যাজ দেখালেন। প্রথমে অনিলজি একটা ফোল্ডার খুললেন। এই দেখুন সেই মোবাইল যা মিনাজি সারাতে নিয়ে গিয়েছিলেন। টেকনিশিয়ান মনোজ বার্মা এতে একটা লুকানো ফোল্ডার খুঁজে পেয়েছে। স্ক্রিনে বড় বড় করে ছবিগুলো দেখানো হলো। আমার ডেবিট কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, সম্পত্তির কাগজ আর এটিএমে পিন দেওয়ার ভিডিও। নেহা মুখ খুলল, কিন্তু কোনো কথা বেরোল না। রমেশজি বললেন, আমি সাইবার বিশেষজ্ঞ, আমার সামনে মিথ্যে বলবেন না। আপনার মোবাইলে ওটিপি ফরওয়ার্ডিং অ্যাপ আছে, যা দিয়ে আপনি মামিজির সব ট্রানজ্যাকশন করছিলেন। নেহার বাবা সুরেশজি ডুকরে উঠলেন। নেহা মা, এইসব কি সত্যি? নেহা কাঁদতে শুরু করল, পাপা আমি জানি না এইসব কিভাবে এলো, হয়তো কেউ হ্যাক করেছে। ইন্সপেক্টর প্রিয়া তখন হোয়াটসঅ্যাপের চ্যাটগুলো দেখালেন, যেখানে ও পাওয়ার অব অ্যাটর্নি নিয়ে কথা বলছিল। রোহিত ব্যাংকের বিবরণ রাখলেন টেবিলের ওপর, 21,47,000 টাকা, যা নেহার আইসিআইসিআই অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছিল। অনিলজি এবার সেই নকল মেডিকেল রিপোর্ট আর দীনেশ শর্মার সাক্ষ্য সামনে আনলেন। আর সব শেষে আমি চায়ের সেই রিপোর্টটা টেবিলে রাখলাম। তুমি আমার চায়ে ঘুমের ওষুধ মেশাতে, যাতে আমাকে সবাই পাগল ভাবে। ঘর জুড়ে নিস্তব্ধতা নেমে এলো। সুরেশজি একজন অবসরপ্রাপ্ত আর্মি অফিসার ছিলেন। তিনি নিজের মেয়ের এই কাজ দেখে ভেঙে পড়লেন। নেহা এবার কান্নাকাটি শুরু করল, আপনারা আমাকে বোঝেন না, আমি জাস্ট কিছু টাকা নিয়েছিলাম ফেরত দিয়ে দেব বলে। বিক্রমের বেতনে আমাদের চলে না। বিক্রমের গলা রাগে কাঁপছিল, আমার মাকে বিষ দেওয়া কি তোমার অধিকার ছিল? ওর পরিচয় চুরি করা কি তোমার অধিকার ছিল? ইন্সপেক্টর প্রিয়া বললেন, আপনার বিরুদ্ধে প্রতারণা, জাল সই, বিষ প্রয়োগ আর বিশ্বাসভঙ্গের ধারায় মামলা হবে। এতে 7 থেকে 12 বছরের জেল হতে পারে। নেহা ভয় পেয়ে গেল। অনিলজি বললেন, মিনাজি আপনাকে একটা সুযোগ দিচ্ছেন। এখনই সব টাকা ফেরত দিতে হবে আর আপনাকে এই ঘর ছেড়ে চলে যেতে হবে। নেহা সব শর্তে রাজি হয়ে গেল। ও সাথে সাথেই 14,83,000 টাকা ট্রান্সফার করল। বাকি টাকা ওর বাবা মা ওর দেরাদুন ঘর বন্ধক রেখে মিটিয়ে দেবেন বলে কথা দিলেন। শর্ত ছিল, নেহা 48 ঘন্টার মধ্যে ঘর ছেড়ে চলে যাবে, বিক্রমকে ডিভোর্স দেবে, আর আরিয়ানের সাথে দেখা করার কোনো অধিকার ওর থাকবে না মিনাজির অনুমতি ছাড়া। নেহা কাঁপা কাঁপা হাতের সব কাগজে সই করল। 4 মাস কেটে গিয়েছে। আজ আমি দ্বারকা কমিউনিটি সেন্টারে দাঁড়িয়ে আছি। আমি একটা সাপোর্ট গ্রুপ শুরু করেছি, সিলভার শিল্ড। আজ সেখানে 20 জন বয়স্ক মানুষ এসেছেন, যারা কোনো না কোনোভাবে ডিজিটাল প্রতারণার শিকার হয়েছেন। আমি বললাম, নমস্তে সবাইকে, আমি মিনা আগারওয়াল, আর আমি একজন লড়াই করে বেঁচে ফেরা মানুষ। এই 4 মাসে আমি অনেকগুলো ডিজিটাল সুরক্ষা কর্মশালা করেছি। নেহার কাছ থেকে সব টাকা উদ্ধার হয়েছে। আমি আমার বাড়িতে সিসিটিভি আর বায়োমেট্রিক লক লাগিয়েছি। মনোজ সেই টেকনিশিয়ানকে আমি একটা সাইবার কোর্সে ভর্তি করিয়ে দিয়েছি। সুরেশজি আর পুষ্পাজি মাঝে মাঝে আরিয়ানকে দেখতে আসেন। তাদের চোখে অনেক লজ্জা, কিন্তু সম্মানও আছে। বিক্রম এখন ঘর গোছানো আর নিজের ভুল শোধরানোর চেষ্টা করছে। নেহা এখন দেরাদুনে ওর বাবা মায়ের সাথে থাকে। আমাদের সাথে কোনো যোগাযোগ নেই। আজ সকালে দিল্লি পুলিশ থেকে মেল এসেছে। তারা চায় আমি তাদের সচেতনতা প্রচারের অংশ হই। আমি হ্যাঁ বলবো, কারণ আমার লক্ষ্য এখন শুধু নিজের টাকা উদ্ধার করা নয়, অন্যদের বাঁচানো আর শিক্ষিত করা। আমি প্রতিদিন ইমেল পাই, মিনাজি আমার সাথে এমন হচ্ছে, আমি কি করব? আমি প্রত্যেককে জবাব দিই। আমি জানি সেই বিশ্বাসঘাতকতার যন্ত্রণা কতটা গভীর। আজ একটা সেমিনার আছে, ডিজিটাল যুগে বয়স্কদের আর্থিক নিরাপত্তা। আমি সেখানে প্রধান বক্তা। ল্যাপটপ খুলে আমি প্রথম স্লাইডটা দেখালাম। আমার নাম মিনা আগারওয়াল। আমি ৬২ বছরের একজন অবসরপ্রাপ্ত ব্যাংক ম্যানেজার, এবং আমি হার মানিনি। বিশ্বাস করুন, কিন্তু যাচাই করে নিন। নিজের আর্থিক তথ্য পরিবারের সাথেও শেয়ার করার আগে 2 বার ভাবুন। কোনো কিছু সন্দেহজনক মনে হলে লোকাবেন না, আওয়াজ তুলুন। বয়স একটা সংখ্যা মাত্র, কিন্তু বুদ্ধি আর ন্যায়বিচার সবার অধিকার। আপনারা একা নন, সাহসের সাথে লড়াই করলে জয় নিশ্চিত।